গত পরশুদিন একটা হাদিস পড়ছিলাম সকালে। আমি হাদিসটা পড়ে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ তাআলা যখন এই পৃথিবী তৈরি করলো, যখন পৃথিবীটা আল্লাহ তাআলা তৈরি করলো, তখন তিনি হাদিসে আছে যে উনি শনিবারে পৃথিবীটা তৈরি করলেন। পৃথিবীটা তৈরি করার পরে পৃথিবীটার মধ্যে কম্পন শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে পৃথিবীটা। যখন পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু হয়েছে তখন আল্লাহ তাআলা কাঁপাকাঁপি বন্ধ করার জন্য পাহাড় বসিয়ে দিলেন। প্যারাক শুরু রবিবারে। আপনারা জানেন শনিবারে হচ্ছে পৃথিবী তৈরি করা হয়েছে, রবিবারে পাহাড় পর্বত তৈরি করা হয়েছে, প্যারাক স্বরূপ তৈরি করেছেন। প্যারাক তৈরি করার পরে পৃথিবীর আপনারা জানেন পৃথিবী নিজের অবস্থায় প্রায় 650 পার আওয়ার, প্রতি ঘন্টায় 650 কিলোমিটার বেগে মুভ করে। আপনি চিন্তা করতে পারেন পৃথিবীতে আমরা গাড়ি চালাই 100-150, এবং আমি কিছুদিন আগে চায়না গেছিলাম। চায়না যে মেট্রো আছে সেটি হচ্ছে আপনার বুলেট ট্রেন আছে, সেটি চলে 350-400, 650 এত স্পিডে চলে এটি পৃথিবীটা। কিন্তু আমরা বুঝতে পারি না, আর কি আমরা বুঝতে পারি না। এই যে আপনারা এটা বোঝার জন্য আপনারা দেখবেন, আপনারা যখন শিপে উঠেন বা বিমানে উঠেন, বিমান এত স্পিডে চলে 200, 250, 350। আপনার কি মনে হয় আপনি বসে থাকেন না? আমরা স্থিরভাবে বসে থাকি না? আপনি একটা গ্লাসের পানি নিয়ে গ্লাসটা রাখেন, গ্লাসটা কি কম্পন করবে? না, কারণ এটা স্পিডটা বাহিরে, এর ভিতরে স্পিডটা বোঝা যায় না। তেমনি পৃথিবীটা যে এত দ্রুত চলছে, আমরা যে ভিতরে আছি আমরা সেই বিমানের মতো। বিমান আবিষ্কার যদি না হতো, জাহাজ আবিষ্কার যদি না হতো, আপনারা যারা মেরিন ইঞ্জিনিয়ার আছে তারা জাহাজ অনেক স্পিডে চলে, কিন্তু ভিতরে বোঝা যায় না যে এত স্পিডে চলছে। মনে হচ্ছে যেন জাহাজটা দাঁড়িয়ে আছে, বাইরের দিকে তাকালে মনে হচ্ছে জাহাজটা চলছে। তেমনি পৃথিবীটা এভাবে কম্পন শুরু হয়েছে। যখন কম্পন শুরু হয়েছে তখন আল্লাহ তাআলা প্যারাক দিয়েছেন, প্যারাক দিয়ে এটা কী করেছেন? স্থির করেছেন। তখন ফেরেশতারা বলল, ফেরেশতা অবাক হয়ে গেল যে একটা পাহাড় দেওয়ার সাথে সাথে পৃথিবীটা নড়াচড়া বন্ধ হয়ে গেল। তখন জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আপনি বলেন তো পাহাড়ের চেয়ে শক্তিশালী কি? পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? পাহাড়ের চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ বলল, আছে, পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে। পাহাড়ের তো শক্তিশালী লোহা। তখন আবার ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, লোহার চেয়ে? কারণ লোহা দিয়ে কি পাহাড় কাটা হয়। তখন জিজ্ঞেস করলো, লোহার চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম আছে। সেটি কি? আগুন। কারণ আগুন দিয়ে কি হয়? লোহাকে কি গলানো হয়। তারপরে ফেরেশতারা আবার কিউরিসিটি হিসেবে জিজ্ঞেস করলো, হে আল্লাহ, আগুনের চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন বলল, কি আছে? পানি। মা, পানি। কারণ পানি দিয়ে কি হয়? আগুন নিবানো হয়। এরপর আবার জিজ্ঞেস করলেন, পানির চেয়ে কি শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম, রেহ। রেহ মানে কি? বাতাস। কারণ বাতাস দিয়ে পানিকে যে জলোচ্ছ্বাস তৈরি হয়, বাতাস। তখন ফেরেশতারা আবার জিজ্ঞেস করলো, হে আল্লাহ, শাইয়ে আসাদ মিনাল রেহ, মানে এটার চেয়ে কি শক্তিশালী কোনো কিছু আছে? তখন আল্লাহ বলল, নাম, ইবনা বনি আদম। আল্লাহ বলল, আছে। তার চেয়ে কি? বনি আদম হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। আপনি চিন্তা করতে পারেন? আপনি চিন্তা করতে পারেন? আল্লাহ তাআলা এত কিছু পাহাড় তৈরি করেছেন কম্পন বন্ধ করার জন্য। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেছে, আলাম নাজআলিল আরদা মিহাদ, আমি পৃথিবীটাকে বিছানার মতো, মিহাদ মানে হচ্ছে বিছানার মতো সমতল করিনি। ওয়াল জিবালি কাবাদ, তার মানে কি? আমি পাহাড়কে করেছি অ্যাজ লাইক এ স্পেক্স, প্যারাক হিসাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তার মানে এত কিছু পাহাড়, পর্বত, পানি, আগুন, সব কিছুর চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কি? মানুষ। মানে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত বলা হয় 18,000 মাখলুকাত আছে, অনেকে বলে এর বেশিও আছে। সে 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলছে, ইউ আর দ্য নোবেলেস্ট নেশন। আল্লাহ বলছে, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ বলেছে, তুমি হচ্ছে সেরা জাতি। এই পৃথিবীতে জগতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি। পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য রেখেছি। আল্লাহ তাআলা বলেছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু আমি তোমার জন্য সৃষ্টি করেছি।
আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তার মানে আপনারা এখানে যারা আছেন, আপনারা নিজেকে ছোট ভাবলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি, আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেনি, আপনাকে আল্লাহ তাআলা কোনো একটি কারণে সৃষ্টি করেছেন, সেটির জন্য আপনি যেতে পারেন নাই বলে আপনি ভাবেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন। আজকে আপনারা দ্বন্দ্ব করেন প্রকৌশলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হবেন নাকি বিএসসি ইঞ্জিনিয়ার হবেন, দশম গ্রেডের চাকরি হবে, 30% কোটা থাকবে কি থাকবে না, এখানে কি বিএসসি ইঞ্জিনিয়াররা চাকরি করে অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না, এই চিন্তা করেন। এই চিন্তা করবেন না, এই চিন্তা করবেন না। ইঞ্জিনিয়ারদেরকে চাকরি করার জন্য এই আপনাদেরকে পড়ানো হয় না। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন একটা বিড়ালকে, একটা বানরকে যদি একটা কলা দেখিয়ে আর $100 একটি নোট দেখিয়ে বলা হয় তুমি কোনটি নিবে, বানর কলাটি গ্রহণ করে নেয়, কারণ বানর জানে না এই $100 দিয়ে শত শত কলা কেনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলা হয় তুমি কি চাকরি করবা নাকি ব্যবসা করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত ব্যক্তিকে চাকরি দেওয়া সম্ভব। আপনি কেন ভাববেন, আপনি কেন ভাববেন? আপনি একটা বই পড়েছেন কিনা, যে বইটায় বলা আছে যে এ ক্যাটাগরি স্টুডেন্ট ওয়ার্কস ফর সি ক্যাটাগরি স্টুডেন্ট, মানে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা আছে তারা সি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কাজ করে। তার মানে দেখেন বাংলাদেশে এ ক্যাটাগরি স্টুডেন্ট যারা ধরেন বুয়েট চুয়েট যারা পড়ে তারা, বি হচ্ছে মেডিকেলে যারা পড়ে তারা, সি হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমরা সবসময়, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদের সাথে বুয়েট এবং ঢাকা মেডিকেল ছিল, সবসময় আমাদের সাথে তাদের ওই তাদের ক্যান্টিনে আমরা খেতে যেতাম, আমাদের ক্যান্টিনে খেতে আসতো। আমরা সবসময় তাদের সাথে তর্ক হইতো যে তারা, আমরা বলি তোমরা তো আমরা চাকরি করবো, আমাদের অধীনে আমাদেরকে স্যার ডাকবো, ওয়েট করো, সময় আসো। কারণ কি, তারা যখন গভর্নমেন্ট জব করে তখন সি ক্যাটাগরি স্টুডেন্ট যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদেরকে স্যার ডাকে না, ডাকে না। তাহলে আপনি যদি চিন্তা করেন যে এ ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলাম না, বি ক্যাটাগরি স্টুডেন্ট হইতে পারলেন না, কিন্তু বিসি ইঞ্জিনিয়াররা আপনাদের অধীনে চাকরি করবে যদি আপনি নিজের অবস্থায়, নিজের যোগ্যতায় আপনি দাঁড়াতে পারেন, নিজের অবস্থায় দাঁড়াইতে পারেন। কেন এটার জন্য আন্দোলন করতে হবে রে ভাই? আজকে যে ফেসবুক আপনারা ব্যবহার করেন, জুকারবার্গ হার্ভার্ডের স্টুডেন্ট ছিলেন কিন্তু বিশ্ববিদ্যালয় শেষ করেন নাই। সেকেন্ড ইয়ারে গিয়ে উনি চিন্তা করলেন আমি চাকরি করব না, তিনি তার বন্ধুকে নিয়ে ফেসবুক তৈরি করলেন শুধু ইউনিভার্সিটির জন্য। পৃথিবীতে এখন 4th রিচেস্ট পারসন, পৃথিবীর 4র্থ ধনী ব্যক্তি হচ্ছে জুকারবার্গ, কিন্তু উনি সেকেন্ড ইয়ারে থেকে ড্রপ আউট হয়েছে, বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করেন নাই। পরে 2017 সালে গিয়ে তাকে সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। কিসের জন্য? আপনার সার্টিফিকেটের জন্য দৌড়ান। মাইক্রোসফটে কিছুদিন আগে একটা একটা জরিপ আসছে, 50% তাদের যে কর্মচারী তাদের কোনো সার্টিফিকেট নেই, তাদের কোনো সার্টিফিকেট নেই। তারা সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন? বিএসসি সার্টিফিকেটের জন্য দৌড়ান কেন? কি দরকার আপনার? এটার জন্য দৌড়াবেন কেন আপনি? এটার জন্য দৌড়াবেন কেন আপনি? আপনি যদি এটার জন্য দৌড়ান তাহলে আপনি মনে করবেন আপনি এই যে এটার জন্য আপনি পিছনে পড়ে যাচ্ছেন। ইউ মাস্ট মাইন্ড ইট, দিস ইজ দ্য বিগিনিং, দিস ইজ দ্য ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি। আপনাদের জীবন মাত্র শুরু হয়েছে। ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন ঢাকা সিটি, you have to compete all over the country, you have to compete all over the world, you have to truly think you are global citizen. আপনাকে চিন্তা করতে হবে আপনি একটা বিশ্ব নাগরিক। পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে। এই বিশ্ব গ্রামের মধ্যে আপনি যদি মনে করেন এই ঢাকা শহরে আপনি কম্পিটিশন করবেন তাহলে আপনি ভুল করবেন। আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার, আপনাকে পৃথিবীর বাইরে চিন্তা করতে হবে। সে চিন্তা করার আগে প্রথমে নিজের সম্বন্ধে আপনাকে জানতে হবে। কবি ফরিদউদ্দিন উপমহাদেশের সেরা কবি বলেছেন, উনসু মাতলু বেজা হাত দারগা হার তুরি গো বাজে গো খুদ নিশা। পৃথিবী যাকে খুঁজে বেড়াচ্ছে তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আপনি যদি আপনাকে খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি কখনো বড় হতে পারবেন না। আপনারা শুধু নিজেদের মধ্যে দ্বন্দ্ব করেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নাকি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, এটা নিয়ে আপনারা ঝামেলা করেন, চাকরি নিয়ে ঝামেলা করেন। আপনারা বলেন যে কে ইঞ্জিনিয়ার হবে, কে কার নাম ইঞ্জিনিয়ার হবে, কার নাম ইঞ্জিনিয়ার হবে না, এটা নিয়ে আপনারা কথা বলেন। কিন্তু আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনি অনেক ভালো জায়গা যেতে পারেন। সেটার জন্য আপনার মন মানসিকতায় থাকতে হবে। দেখেন, সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন?
সিংহ কি জিরাফের মতো দেখতে বড়, হাতির মতো দেখতে অনেক মোটা, হ্যাঁ, বাঘের মতো অনেক শক্তিশালী? তারপরেও সিংহকে বনের রাজা বলা হয় কেন জানেন? ভাবসাবের কারণে। তার ভাবসাব, সে মনে করে আমি রাজা, সে নিজেকে রাজা মনে করে, এই জন্য তাকে রাজা মনে করা হয়। আপনি যদি নিজেকে রাজা না ভাবেন, আপনি যদি নিজেকে ছোট কর্মচারী ভাবেন, আপনি যদি মনে করেন আমি বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারি নাই, আপনি যদি মনে করেন আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারি নাই, তো সুতরাং আমি তো ছোট, আমার কাজ করতে হবে, ছোট চাকরি করতে হবে, তাহলে আপনি ভুল করবেন। এই জন্য আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে, আপনার সম্বন্ধে আপনাকে জানতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ আসছেন। হ্যাঁ, আমি শুরুতে আপনাদেরকে বলেছি, আমি কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে কথা বলা আমার বিষয় না, এটা বিষয় হাসান ভাই আর নাজিম ভাই আসবে, ওনারা কথা বলবেন। আমি হচ্ছে ইঞ্জিনিয়ারের বাইরে কথা বলবো। আমি আপনাদেরকে ইঞ্জিনিয়ারের বাইরে কথা বলবো। আপনাদেরকে আমি যেটি বলতে চাই সেটি যে মার্ক জুকারবার্গ, তিনি যদি সেকেন্ডে ড্রপ আউট হইতে পারেন, তিনি যদি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ছিলেন কে? বিল গেটসও ড্রপ আউট স্টুডেন্ট। বিল গেটসের আপনি তার উইকিপিডিয়াটা দেখবেন, সে হার্ভার্ড ইউনিভার্সিটি শেষ করতে পারেন নাই। সে যখন ইউনিভার্সিটিতে পড়ে তখন তাকে বড় বড় কম্পিউটারগুলো তাকে ব্যবহার করতে দেওয়া হয়। বড় বড় কম্পিউটারগুলো অফিসিয়াল কাজে তখন কম্পিউটার ব্যবহার করা হতো। বিল গেটস চিন্তা করলেন আমি বড় কম্পিউটার ব্যবহার করব, আমি এমন একটি কম্পিউটার আবিষ্কার করব যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে। ইউনিভার্সিটিতে বের হয়ে গিয়ে প্রায় 20 ঘন্টা প্রোগ্রামিং করে মাইক্রোসফট এবং মিনি কম্পিউটার উনি আবিষ্কার করেছিলেন। পরবর্তীতে ওনার অধীনে যারা ছিলেন তারা তার অধীনে চাকরি করেছেন। তিনি তার অধীনে পরবর্তীতে চাকরি করেছেন। বিল গেটস, তার একটা বই আছে রোড অ্যাহেড, চমৎকার একটা বই লিখেছেন। তিনি, তার মা ছোটবেলা তাকে একটি পরামর্শ দিয়েছিলেন, বইটির মধ্যে উনি লিখেছেন। তিনি বলেছেন তার মা তাকে বলেছিলেন ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হইতে হবে। ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে অনেক বড়। রিড বুক, তুমি প্রচুর বই পড়বা। বিল গেটস বলেছে আমাকে যে বি এক্সেপশনাল হইতে হবে, মা যে পরামর্শটি দিয়েছিলেন সেটি আমি গাদার করেছিলাম। এই জন্য আমি যখন হার্ভার্ডে পড়ি তখন আমার মাথায় আসছিল আমি যদি এভাবে নিয়মিত ক্লাস করতে থাকি তাহলে আমাকে বড় বড় কম্পিউটারগুলো অফিসে ব্যবহার করতে হবে, কিন্তু আমাকে এমন একটা কম্পিউটার আবিষ্কার করতে হবে যেটা ঘরে বসে ব্যবহার করা যাবে। মার্ক জুকারবার্গ যদি বিএসসি ইঞ্জিনিয়ারের সে যদি তার সার্টিফিকেট না নেয়, বিল গেটস যদি না নেয়, মার্ক জুকারবার্গের পরবর্তীতে হার্ভার্ড তাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে, তাহলে আপনার কেন ইঞ্জিনিয়ার সার্টিফিকেট লাগবে রে ভাই? কেন আপনাকে বিএসসি ইঞ্জিনিয়ার হইতে হবে? কারণ আপনাদের মধ্যে মাথার মধ্যে আছে হচ্ছে আমি ছোট, আমি ডিপ্লোমা পড়েছি, আমি ছোট। এই ছোট মানসিকতা আপনাকে দূর করতে হবে। ছোট মানসিকতা আপনাদের মাথা থেকে দূর করতে হবে। ছোট মানসিকতা যদি আপনার মাথা থেকে দূর করতে পারেন আপনি সেরা হইতে পারবেন। এই জন্য এখানে যারা আছেন আমি প্রত্যেককে বলবো আপনার প্রত্যেকে উদ্যোক্তা হন, মার্ক জুকারবার্গের মতো উদ্যোক্তা হন। এমন একটি জিনিস তৈরি করেন যারা বিএসসি ইঞ্জিনিয়ার চুয়েট থেকে পড়েছে তারা আপনার অধীনে চাকরি করবে, এমন একটা কাজ আপনি এখন থেকে উদ্যোগ গ্রহণ করেন। সেই উদ্যোগ যদি আপনি নিতে পারেন, এজন্য আপনাকে ব্যবসার কোনো বিকল্প নেই। এজন্য ব্যবসায়ী হওয়ার কোনো বিকল্প নেই। ওয়ারেন বাফেট চমৎকার একটা কথা বলেছেন, আপনারা যারা চাকরির পিছনে দৌড়ান, ওয়ারেন বাফেট বলছে তুমি তখনই সফল যখন তুমি বসে থাকবা ঘরে, তারপরে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাহলে তুমি সফল। আপনি চাকরি করেন 9 ঘন্টা 8 ঘন্টা, চাকরি করার পরে আপনি যখন চাকরি শেষ আপনার বেতন শেষ, চাকরি শেষ আপনার বেতন শেষ। তার মানে আপনার সফল তখনই হবেন আপনি ঘরে বসে থাকবেন। দেখেন আমাদের একটা মানুষ, ধরেন আপনি 30,000 টাকা বেতনে চাকরি করেন, 30,000 টাকা, 10 ঘন্টা কাজ করেন প্রতিদিন। যদি 10 ঘন্টা কাজ করেন তাহলে প্রতি ঘন্টার বেতন কত দাঁড়ায় বলেন তো? 100 টাকা। যদি 60,000 টাকা বেতন তাহলে প্রতি ঘন্টার 200 টাকা। তার মানে আপনি 60,000 টাকা বেতন হলে আপনার প্রতি ঘন্টার হয় মাত্র 200 টাকা আপনার স্যালারি। আপনার হাতে কয় ঘন্টা আছে? 24 ঘন্টা।
24 ঘন্টাতে বেশি আছে। আপনার যেমন 24 ঘন্টা, ওয়ারেন বাফেটের 24 ঘন্টা, স্টিভ জবসের 24 ঘন্টা, মার্ক জুকারবার্গের 24 ঘন্টা। এই জন্য আপনাকে অন্যের 24 ঘন্টা আপনার অধীনে নিয়ে আসতে হবে। সেটা কেমন? অন্যের 24 ঘন্টা আপনার অধীনে আপনাকে নিয়ে আসতে হবে। তার মানে কি? আপনার অধীনে 10 জন কাজ করবে, এই 10 জনের 24 ঘন্টা, 10 জনের 10 ঘন্টা করে করে আপনার অধীনে নিয়ে আসতে হবে। তাহলে আপনি সেরা হইতে পারবেন। আর আপনি যদি বলেন আপনার যে ঘন্টা আছে সেটাই করে আপনি বড় হবেন, আপনি বড় হইতে পারবেন না। আপনি বড় হইতে পারবেন না। এই জন্য অন্যের ঘন্টাকে আপনার ঘন্টার সাথে যদি যুক্ত করতে পারেন তাহলে আপনি সফল হবেন। এই জন্য ব্যবসায়ী হওয়ার জন্য আমি কয়েকটা গুণের কথা বলবো আপনাদেরকে। ব্যবসা শব্দের মধ্যে থেকে গুণগুলো আছে। প্রথম হচ্ছে, দেখেন ব্যবসা, এখানে যারা আছেন অনেকে চিন্তা করেন পৃথিবীতে যত পেশা আছে একমাত্র পেশা, যে পেশার কথা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ বলছে আহাল্লাল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি। পৃথিবীতে কোনো পেশার কথা কোরআনে উল্লেখ নেই, শুধু ব্যবসার কথা বলা আছে। আশারে মুবাশশারা, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যে 10 জন, তার মধ্যে 9 জনই ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূল নিজে ব্যবসায়ী ছিলেন, তার ওয়াইফ ব্যবসায়ী ছিলেন, তার 4 খলিফা ব্যবসায়ী ছিলেন। তার মানে আপনি ব্যবসায়ী হওয়ার জন্য এত হীন। সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়, বলা হয় যে সিঙ্গাপুরে একটা ফিশিং ভিলেজ বলা হতো। ফিশিং ভিলেজ মানে সেটাতে মাছ ধরার একটা গ্রাম। মালয়েশিয়া তাদেরকে বের করে দিয়েছে, সেখানে নিজস্ব কোনো কিছু নেই। সিঙ্গাপুরের বলা যায়, সিঙ্গাপুরের এ থেকে যখন বিমান উঠে, বিমান উপরে উঠতে উঠতে তাদের সীমানা শেষ হয়ে যায়। সেই সিঙ্গাপুর এখন পৃথিবীর একটা বিজনেস হাবে পরিণত হয়েছে। পৃথিবীর যত বড় বড় জাহাজ আছে, সব জাহাজ, যত বড় বড় বিমান আছে, সব বিমান ট্রানজিট করে সিঙ্গাপুর থেকে। যে পানিটা পর্যন্ত তারা কিনে নেয়, সে পানিটা তারা বিক্রি করে। নিজস্ব কিছু নেই। আমাদের চিন্তা ছোট। ব্রিটিশরা যখন আমাদের উপমহাদেশে আসছিল, তখন আমরা 7th richest country of the world, আমরা পৃথিবীর 7ম ধনী দেশ ছিলাম। আপনারা জানেন ঢাকা শহরে মানুষ আসে কেন? ঢাকা শহরে সুযোগ সুবিধা বেশি, এই জন্য আসে। টাকা আছে, এই জন্য আসে। ব্রিটিশরা এখানে কেন আসছেন? কারণ এখানে টাকা আছে। এখানে টাকা আছে। ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখিও না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তোমরা অ্যাপ্লিকেশন করো কেরানি পদে চাকরির জন্য আবেদন। কেন? সিইও পদে চাকরির জন্য আবেদন শিখাতে পারে না আমাদেরকে? এমডি পদে চাকরির জন্য আবেদন শিখাতে পারে না আমাদেরকে? কেন আমাদের শিখতে হবে কেরানি পদে চাকরির জন্য আবেদন? আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিয়েছে, তুমি লাখপতি, তোমাকে আবেদন করতে হয়। আমার বাবা কৃষক, আমার চলতে পারি না, সুতরাং আমাকে কি বৃত্তি দেওয়া হোক। মিথ্যা থেকে শুরু করেছে তোমাকে শিক্ষা। ছোটবেলা হাটিম মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, এমন কোনো প্রাণী আছে? না, তোমাদেরকে শেখানো হয়েছে, আমাদের মধ্যে শেখানো হয়েছে ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশদের তারা বলেছে তোমরা সবসময় একজন পিছনে লেগেই থাকবি, তোরা আর অন্যদিকে তাকানো, তোদের চিন্তা করতে হবে না, নিজের লেগে থাক। এই জন্য 2 বাংলাকে ভাগ করে দিছে, কাশ্মীরকে ভাগ করে দিছে, 2 পাঞ্জাবকে ভাগ করে দিছে। পাঞ্জাব 2 ভাষা একই, কিন্তু রাষ্ট্র হচ্ছে 2টা, একটা হচ্ছে লাহোর আর একটা হচ্ছে হরিয়ানা। কাশ্মীর একটা জম্মু কাশ্মীর আর একটা আজাদ কাশ্মীর ভাগ করে দিছে। বাংলা পশ্চিম বাংলা, পূর্ব বাংলা ভাগ করে দিছে, যে তোদের পিছনে লেগে থাক। এই জন্য আপনারা এখানে যারা আছেন, চাকরির জন্য আন্দোলন করবেন না ভাই, চাকরির জন্য আন্দোলন করবেন না। আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই, আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই। উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেন। উদ্যোক্তা হওয়ার জন্য আমি কয়েকটা পরামর্শ করে আমার কথা শেষ করব। প্রথম, বিজনেসম্যান হওয়ার জন্য প্রথম যে বর্ণটি আছে সেটি হচ্ছে বি। বি ফর বি পজিটিভ। পজিটিভ চিন্তা করেন আপনি। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি, আরে আমি তো একটা সফটওয়্যার খুলবো, আমি একটা ওয়েবসাইট বানাবো, আমি একটা ফার্ম তৈরি করব, আমার ফার্মে আমি ডিপ্লোমা করেছি, মানুষ যদি শুনে ডিপ্লোমা করছি তাহলে কি আমার ফার্মে কি ইনভেস্ট করবে? আমরা সবসময় নেগেটিভ চিন্তা করি। বাঙালি হিসেবে আমরা নেগেটিভ। পৃথিবীতে এত খেলা থাকতে হাডুডু কেন আমাদের জাতীয় খেলা? দেখবেন হাডুডু একজন আগালে 5 জন পিছনে ধরে রাখে, আবার 5 জন দাঁড়িয়ে থাকলে একজনকে খোঁচা মারে, হা ডু ডু। তার মানে আমাদের স্বভাবের সাথে মিল আছে। আমরা পজিটিভ চিন্তা করতে পারি না, আমরা শুরু থেকেই নেগেটিভ। এই জন্য বি পজিটিভ। আমি একটা এক্সাম্পল দিই। একবার আপনারা
এডিডাস ছিল জার্মানির, ফ্রান্সের, জার্মানি ইউরোপের সবচেয়ে বড় জুতা কোম্পানি, প্রথম বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বিখ্যাত কোম্পানি ছিল এডিডাস। এডিডাসের মার্কেটিং অফিসারকে পাঠানো হলো, যাও তো ইউরোপ তো ভালো করছো, এবার যাও আফ্রিকা যাও, আফ্রিকা দেখো তো জুতার ব্যবসা করতে পারো কিনা। সে গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতাই পরে না, সে যে জুতা পরে না, আমি এখানে জুতার ব্যবসা কি করব। সে চলে আসছে, এসে সিইওকে বললো কি পাঠাইছেন, ওখানে তো জুতাই পরে না, কি ব্যবসা করব। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নাইক, আমেরিকার একটা জুতা কোম্পানি, তারা তাদের মার্কেটিং অফিসারকে পাঠালো, নতুন শুরু করেছে, মার্কেটিং অফিসারকে পাঠালো আফ্রিকায়। মার্কেটিং অফিসার গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতা পরে না। সে চিন্তা করলো, আমি যদি এখানে থেকে যদি তাদেরকে জুতা পরানোর ফজিলের সম্বন্ধে তাদেরকে যদি বর্ণনা করতে পারি, তাহলে আমি মনে হয় সবচেয়ে বেশি বিক্রি করতে পারবো এখানে। পরবর্তী সে 3 মাস ছিল, থেকে আফ্রিকার মানুষকে জুতার অবস্থা শিখিয়েছে, জুতা কেন পড়তে হবে। শিখানোর পর দেখা গেছে সারা বিশ্বে যা ব্যবসা করে নেই তার চেয়ে বেশি ব্যবসা করেছে আফ্রিকায়, আফ্রিকায়, আফ্রিকায়। তার মানে ইউ হ্যাভ টু বি পজিটিভ, আপনাকে পজিটিভিটি থাকতে হবে। আপনি যদি নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকেন তাহলে আপনি বড় হতে পারবেন। নেগেটিভ অ্যাপ্রোচ নিয়ে থাকলে বড় হতে পারবেন, এই যে পজিটিভ চিন্তা। আপনি যদি চিন্তা করেন আরে আমার ইনস্টিটিউটের পাশে ধরেন আপনি ডুয়েটে পড়েন, আপনি যদি চিন্তা করেন ডুয়েটে পড়ি, ডুয়েটের এখানে যদি আমি আইটি ফার্ম তৈরি করি, তাহলে এখানে তো সবাই ইঞ্জিনিয়ার, কে আমারটা নিবে। আপনাকে চিন্তা করতে হবে পজিটিভ। দ্বিতীয় যে গুণটি সেটি হচ্ছে ইউ মানে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। জনগণের পালস বুঝতে হবে আপনাকে। আপনি যে উদ্যোগটা গ্রহণ করবেন, প্রথমে আপনাকে বুঝতে হবে যারা আছে তাদের পালস বুঝতে হবে, যে আমি যে পণ্যটা নিব এই পণ্যটা আমি কোথায় নিব। আপনি আইটি ফার্ম করবেন, আপনি যদি ডুয়েটের পাশে আইটি ফার্ম করেন তাহলে সেখানে তো সব ইঞ্জিনিয়ার, তাহলে কাজ হবে না। আপনাকে এমন জায়গায় আইটি ফার্মটা করতে হবে যেখানে ইঞ্জিনিয়ার কম, যেখানে মানুষ নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য আপনি যে কাজটা করবেন আপনাকে বুঝতে হবে সব জায়গায় সব কিছুর গুরুত্ব সমান নয়। একবার একটা বাবা একটা পাথর নিয়ে ছেলেকে বললো, যাও তো এই পাথরটা বিক্রি করে আসো। বলে যে কোথাও বিক্রি করবে না, শুধু মূল্যটা শুনবা। সে পাথরটা নিয়ে একটা দোকানে গেল, গিয়ে বলে যে আমি পাথরটা বিক্রি করতে চাই, কত টাকা দিবেন। দোকানদার, মুদি দোকানদার, সে বললো যে আমি তোমাকে 1 টাকা দিব। সে এসে বাবার কাছে বলে, বাবা এখানে তো 1 টাকা বলেছে। বলছে ঠিক আছে তুমি ওই দোকানে যাও। সে পরবর্তীতে একটা এই দোকানে গিয়েছে, এই যেটা এই পুরাতন জিনিস যেখানে, সেখানে গিয়ে বলছে আমার কাছে একটা পাথর আছে, পুরনো পাথর। বলছে ঠিক আছে পাথরটা আমি তোমাকে 100 টাকা দিব। পরে বাবার কাছে বলে, বাবা এখানে তো 100 টাকা। বলেছে ঠিক আছে তুমি আবার একটা হীরার দোকানে যাও। গিয়ে বলে যে আমি একটা নিয়ে আসছি পাথর, আমি বলে যে হ্যাঁ আরে এটা তো তোমাকে 1 লক্ষ টাকা দিব, তুমি আমাকে দাও। তো সে এসে, বাবা কেউ বললো 1 টাকা, কেউ বললো 100 টাকা, কেউ বললো 1 লক্ষ টাকা, কারণ কি? বাবা বলেছে যেটা যেখানে গুরুত্ব সেটা সেখানে সেল করতে হবে। সবাই তোমার এটা মূল্য বুঝবে না, সবাই তোমার এটা গুরুত্ব বুঝবে না। তুমি যেখানে যেটার মূল্য, তোমাকে সেখানে নিয়ে গেলেই এটার মূল্য কি হবে, বেড়ে যাবে। তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি করবা, কোন অবস্থায় কি করবা, তোমাকে বুঝতে হবে। এই যে আন্ডারস্ট্যান্ড দ্য পালস অফ দ্য পিপল। তৃতীয় যেটি কি, তৃতীয়টা কি, বিজনেসের তৃতীয় বর্ণটা কি, কি এস। মানে স্টার্ট স্মল থিং বিগ। চিন্তা করতে হবে বড়, শুরু করতে হবে ছোট থেকে। আমাদের বাঙালির মধ্যে একটা স্বভাব হচ্ছে আমরা শুরুতে চিন্তা করি শেষ করলাম, এখন বড় একটা অফিস নিতে হবে, বড় একটা চেয়ার লাগবে, তাহলে তো বিয়ে শাদী করতে পারবো। এবার অমুক থেকে টাকা নেই, অমুক থেকে টাকা নেই, নিয়ে বিশাল টাকা করে অফিসের পিছনে 1-2 লাখ টাকা শেষ। টাকা নিচে 3 লাখ টাকা, 2 লাখ টাকা অফিসের পিছনে শেষ। কি পণ্য কিনবে, কি বিক্রি করবে। পরে আবার ওই যার থেকে টাকা নিয়েছে সে খোঁচায়, ভাই লাভ দাও। সে বলছে কি শুরু করলাম না, কি লাভ দিব। এবার হতাশ হয়ে যায়, এক পর্যায়ে এসে সে তার উদ্যোক্তার যে স্বপ্ন, সে স্বপ্নটা বিলীন হয়ে যায়। এই জন্য শুরু করতে হবে ছোট থেকে। ওয়ারেন বাফেটের বইটা পড়ে দেখবেন। ওয়ারেন বাফেট বলেছেন, আমি প্রথম যখন ব্যবসা শুরু করি তখন দেখেছিলাম কোকোকোলা বিক্রি হয়, কোক। তখন আমি কোকটা প্রত্যেকটা জায়গায় কোকটা নিয়ে মুভ করা শুরু করেছিলাম। অনেক বড় কাহিনী, অনেক বড়, আমি সেটি বললাম না আপনাকে। ছোট থেকে শুরু করতে হবে আপনাকে, ছোট থেকে শুরু করতে হবে, কিন্তু চিন্তা করতে হবে বড়। স্বপ্ন দেখতে হবে 3 বছর পর, 4 বছর পর আমি ওই মৌজায় যেতে চাই। সেটি যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনি বড় হতে পারবেন। এই জন্য বড় স্বপ্ন দেখতে হবে। তারপরে বর্ণটা কি, হ্যাঁ, আই মানে ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী হতে হবে। মনে রাখবেন, পরিশ্রম তার পারিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না। পৃথিবীর একটা কমন শব্দ, যারা পরিশ্রম করবে সে কখনো ব্যর্থ হবে না, হবে না, হবে না।
আপনি পরিশ্রম করতে হবে। আমি একটা এক্সাম্পল দিই। একবার একটা অঞ্চলে তারা চিন্তা করলো একটা মন্দির বানাবে। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তি বানাবে, মূর্তি বানাইতে হলে তো পাথর লাগবে। তারা চিন্তা করলো পাহাড়ে একটা পাথর আছে, সুন্দর সাদা পাথর, সবাই সেখানে বসে এই পাথরটাকে অ্যাপ্রোচ করে দেখি। তারা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনাকে আমরা একটু নিতে চাই। বলছে কি করবা? বলছে আপনাকে নিয়ে আমরা মূর্তি বানাবো, মন্দিরে রাখবো, রাখার পর সবাই এসে আপনাকে সালাম করবে, স্যালুট করবে, প্রণাম করবে। সে বলছে ভালো কাজ, কিন্তু কি করতে হবে? বলতে আপনাকে নিয়ে প্রথমে 6 মাস আমরা একটু কাটবো, ঘষবো, মাজবো, 10-12 জন মিলে আপনাকে কাটবে, ঘষবে। সে বলছে না না না, এই ব্যথা আমি সহ্য করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো রেডিমেড বিষয় থাকে, বলছে না আপনাকে এভাবে রাখলে তোকে সম্মান করবে না। বলছে না না, তাহলে এই কঠিন কাজ আমি করতে পারবো, কষ্ট করতে পারবো না। পরবর্তীতে এখানে আরেকটি কালো অবহেলিত পাথর ছিল। পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। বলে তোমাকে নিব? বলে স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। তাই পরে কালো পাথরটাকে নিয়ে কেটে ঘষে মেজে মূর্তি বানিয়ে মন্দিরে রাখলো। সবাই এসে সালাম করে, প্রণাম করে, নারিকেলে পানি ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল একটা লাইন নারিকেল নিয়ে দাঁড়িয়ে আছে, ভাঙ্গায় পানিটা ঢালবে। তখন চিন্তা করলো এই যদি পানিটা প্রত্যেকে যদি দেয়ালে নারিকেল ভাঙে তাহলে তো দেয়ালটা ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো পাথরে ভাঙলে মনে হয় আমার দেয়ালটা বাঁচবে। তখন তারা ওই সাদা পাথরের কাছে গেল, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছে। ও কি কাজ? বলছে আপনাকে কাটবে না, ঘষবে না, মাজবে না, শুধু এসে মানুষ নারিকেল ভাঙবে। ও ফাইন, এটা তো ভালো কাজ, থেকে তো আমাকে নিয়ে যাও। পরে গিয়ে মন্দিরের মুখে তাকে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে আর পানিটা নিয়ে ওই যে কালো পাথর অবহেলিত পাথর তার গায়ে ঢালে। সবাই এসে জুতোর পিতি খুলে গেলে তার পাথর উপর জুতা রাখে, তার পিতি লাগা। সে ঘিরে বেটা, আমি ছিলাম সবচেয়ে সম্মানিত, সবাই আমাকে অ্যাপ্রোচ করতো, সালাম করতো, প্রণাম করতো, আর আজকে আমাকে সবাই আসতে যেতে লাথি মারে, জুতোর পিতি লাগায়, নারিকেল ভাঙে, আর পানিটা ওই যে কালো মূর্তি যার কোনো ভাবসাব ছিল না, যার কোনো সম্মান ছিল না, তার উপর ঢালে, তাকে প্রণাম করে। তখন কালো পাথর বলে দেখো তুমি আমাকে আজকে দেখতে পাচ্ছ, সবাই আমাকে প্রণাম করছে, সালাম করছে, কিন্তু যখন আমাকে কাটা হয়েছিল, যখন আমাকে ঘষা হয়েছিল, যখন আমাকে মাজা হয়েছিল, তখন আমি সহ্য করেছি বলেই আজকে প্রত্যেকে এসে আমাকে সালাম করছে, প্রণাম করছে। আপনি ভাববেন আপনি এমনি মানুষ আপনাকে সালাম করবে, প্রণাম করবে? আমরা সবসময় একটা কথা বলি যে হাদিসে বলি যার তাকদিরুল আইয়ারুদ্দু, তকদির কখনো পরিবর্তন হয় না। হাদিসের পরের অংশ ইল্লা বিদোয়া, দোয়া এবং দাওয়া করলে তোমার তকদির পরিবর্তন হয়। আরবিতে বলা আছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যেটি চাইবে সেটিই পাইবে। কোরআনে বলছে ওয়াল্লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পাইবে যতটুকু সে চেষ্টা করবে। তুমি চেষ্টা করলে তোমার অবস্থা পরিবর্তন করতে পারো। একবার একটা প্লে বয়, ব্যাপক সুন্দর ছেলে, সবসময় মেয়েরা তার পিছনে ঘুরে। তো সে চিন্তা করলো মেয়েরা যদি পিছনে ঘুরে পড়াশোনা করে না, মেয়েদের পিছনে তার সময় শেষ, তখন বিয়ের শাদীর বয়স পার হয়ে যাচ্ছে। তখন চিন্তা করলো বিয়ে শাদী তো করা দরকার। তখন চিন্তা করলো বিয়ে শাদী করলে তো টাকা পয়সা লাগবে, টাকা পয়সা তো আর নেই, বউ চালাবো কিভাবে? তখন একজনের পরামর্শ দিয়ে তুমি এক কাজ করো, তুমি একটা চাকরিজীবী মেয়ে বিয়ে করো, তাহলে তার টাকা দিয়ে তুমি চলতে পারবা। সেটা ভালো বুদ্ধি। তখন সে তার বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাবো। বন্ধুরা তো ভাবছে সবসময় তার পিছনে সুন্দরী মেয়ে ঘুরে, বিয়ে করার সময় মনে হয় কোন বিশ্ব সুন্দরীকে সে বিয়ে করবে। গিয়ে দেখে যে মেয়েটা কালো। বন্ধু মেয়ে তো কালো। সে বলে যা বেটা, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। একটু পরে দেখি মেয়েটা টেডা। বন্ধু মেয়ে তো টেডা, যা বেটা, এটা লক্ষ্মী টেডা। মানে তার যতগুলো উইকনেস আছে, তার প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে, শুধুমাত্র তার যোগ্যতার কারণে। এজন্য আপনি আপনার যোগ্যতাটা অর্জন করুন, আপনি আপনার যোগ্যতা অর্জন করুন, দেখবেন প্রত্যেকে এসে আপনাকে স্যালুট করবে, সম্মান করবে। তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে ই ফর ইথিক্স, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধী একটা চমৎকার কথা বলেছেন, দেয়ার আর 7 things উইচ ডেস্ট্রয় আস। 7টি জিনিস আমাদেরকে ধ্বংস করছে, তার মধ্যে একটি হচ্ছে বিজনেস উইদাউট ক্যারেক্টার, বিজনেস উইদাউট ইথিক্স, এডুকেশন উইদাউট ক্যারেক্টার। আপনার বিজনেস যদি ইথিক্স না থাকে তাহলে এই ব্যবসার কোনো মূল্য থাকবে না, থাকবে না, থাকবে না। আজকে অনেক বড় ব্যবসায়ী আছে কিন্তু তাদের মধ্যে ইথিক্স নেই, মোরালিটি নেই। এই ব্যবসায়, এই বড় ব্যবসায়ী হওয়ার কোনো মূল্য নেই। আপনারা সবাই জুনায়েদ জামশেদের নাম শুনেছেন? পাকিস্তানের শিল্পী ছিল জুনায়েদ জামশেদ, রক স্টার বলা হতো তাকে। সে জুনায়েদ জামশেদ যখন, সে কিন্তু ইঞ্জিনিয়ার ছিলেন, জানেন এটা, ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি চিন্তা করলেন ইসলামের যখন আসলো তখন চিন্তা করলো যে না, আমাকে গান গাওয়া যাবে না, গান ছেড়ে দিয়েছেন, ছেড়ে একটা ফার্ম দিয়েছেন, সিভিল ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম, তার বন্ধুকে নিয়ে। যে বন্ধু একটা ফার্ম দিব, সে একটা ফার্ম দিল। তখন এইটা দেওয়ার আগে তখন সে
পাকিস্তানের একজন বিচারপতি ছিলেন এবং শরিয়া বোর্ডের চেয়ারম্যান, তিনি হচ্ছে আল্লামা তাকি ওসমানী, নাম শুনেছেন মনে হয়। আল্লামা তাকি ওসমানীর কাছে গিয়েছেন যে আমি ব্যবসা শুরু করছি, আপনি আমাকে একটু পরামর্শ দেন। তিনি বলছেন তোমার ব্যবসা সফল হবে যদি 3টি জিনিস তুমি মেক শিওর করো। কয়টি জিনিস? 3টি জিনিস। একটি হচ্ছে তুমি কখনো তোমার সহপাঠী যাকে নিয়ে তুমি ব্যবসা শুরু করেছে তার কখনো পরনিন্দা করবা না, তার পিছনে কখনো নিন্দা করবা না। তুমি যদি তার পিছনে নিন্দা করো তাহলে তুমি কখনো বড় হইতে পারবা না। তুমি যদি মনে করো সে কি কাজ করে, সে কোম্পানির চেয়ারম্যান, কি কাজ করে, আমি এমডি, আমি সবচেয়ে বেশি কাজ করি, তাহলে তুমি বড় ব্যবসায়ী হতে পারবা না। দ্বিতীয়টি হচ্ছে তুমি নিজের জন্য যেটি পছন্দ করো তুমি তোমার সহপাঠীর জন্য সেম জিনিস তুমি পছন্দ করবা। নিজের জন্য যেটা পছন্দ করো, তুমি যদি মাম পানি পছন্দ করো, তোমার সহপাঠীর জন্য, তোমার যে কলিগ আছে, তোমার যে পার্টনার আছে, তার জন্য মাম দিয়ে পছন্দ করবা। তৃতীয় পরামর্শ হচ্ছে তুমি তোমার যে ব্যবসায় যে লাভবান হবা, যে প্রফিট তুমি গ্রহণ করবা, সেই প্রফিটের একটি অংশ আল্লাহর জন্য ডাইরেক্টরশিপ রাখবা। তোমার যদি ডিরেক্টর 2 জন হয় তাহলে 3য় নম্বর ডিরেক্টর হবে আল্লাহ তাআলা। তার মানে কি আল্লাহকে টাকা দিতে হবে? না। আল্লাহ কি টাকা নিজে গ্রহণ করে? না। গরিব দুঃখীর জন্য। আল্লাহ বলছে উখরিজাতিল লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। কুনতুম খায়রা উম্মাত উখরিজাতিল লিন্নাস, আমি তোমাকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছি। তুমি যদি কল্যাণটা নিশ্চিত করো, অন্যের জন্য খরচ করো, আল্লাহর জন্য খরচ করো, গরিবকে খাওয়াও, তোমার একটা রাখো, তাহলে তুমি কখনো ব্যবসায় ব্যর্থ হবে না। তার মানে এই 3টি জিনিস যদি তুমি মেক শিওর করতে পারো তাহলে তুমি কখনো কি হবে না? ব্যর্থ হবে না। আমি আর কথা বাড়াবো না, অনেক কথা বলার ছিল, প্রত্যেকটা বর্ণ নিয়ে কথা বলার ছিল, আমি শুধু বলে যাচ্ছি। এনতে হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না, নেগেটিভ অ্যাপ্রোচ থাকা যাবে না। তারপর এস, লাস্টে 2টি এস আছে। একটা এস ফর সফট স্কিল, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতারা 10 জন থেকে আপনাকে পার্থক্য করে দেবে, এমন একটি দক্ষতা আপনাকে অর্জন করতে হবে। আপনার সবারই 10 জন, আপনি এমন একটা দক্ষতা আপনার আছে যে 10 জনের দক্ষতাটা নেই, তাহলে আপনি বড় হতে পারবেন। সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, স্পিকিং স্কিল। বলতে পৃথিবীতে যত স্কিল আছে, স্পিকিং ইজ দ্য মোস্ট ফাইনাল স্কিল অল ওভার দ্য স্কিল। যত স্কিল আছে তার চেয়ে সবচেয়ে বড় স্কিল হচ্ছে কি? স্পিকিং স্কিল। নতুন মানুষের সাথে পরিচয় হওয়া। যত বেশি মানুষের সাথে পরিচিত পারবেন, যত বেশি মানুষের সাথে পরিচয় হবেন, সুন্দর কথা অ্যাপ্রোচ জানবেন, আপনি তত বেশি ভালো করতে পারবেন। কম্পিউটার স্কিল, আপনার ইঞ্জিনিয়ার, এটা তো আপনাদের জানাই আছে। আইটি স্কিল, এআই স্কিল, যতই দক্ষতা আছে সব স্কিলগুলো আপনারা মেক শিওর করবেন। সর্বশেষ যে এসটি আছে সেটা হচ্ছে শর্ট অ্যানালাইসিস। এস ফর স্ট্রেংথ, ডব্লিউ ফর উইকনেস, ও ফর অপরচুনিটি, টি ফর থ্রেট। এর 4টি অ্যানালাইসিস করবেন যে কোনো কাজ শুরু করার আগে, যে কোনো কাজ শুরু করার আগে। আমি সর্বশেষ হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণা হয়েছে, প্রায় 1500 জন নিয়ে তারা একটা গবেষণা করেছে। 1500 জনের মধ্যে 1300 জন তারা জিজ্ঞেস করেছে তুমি কি চাকরি করো টাকার জন্য নাকি ভালো লাগে এই জন্য করো। তার মধ্যে 1300 জন বলেছে আমি টাকার জন্য চাকরি করি, আর 200 জন বলেছে আমার ভালো লাগে এই জন্য কাজ করি। পরে দেখা গেছে 20 বছর পর সফলতার হার দেখেছে, তারা দেখেছে সবচেয়ে বেশি সফল হয়েছে যারা বলেছে আমি প্যাশনেট হয়ে কাজ করি, আমার ভালো লাগে এই জন্য কাজ করি, তাদের সফলতা পায় তাদের চেয়ে পায় 20 গুণ বেশি। এই জন্য আপনি যে কাজটা করবেন প্যাশনেট হয়ে করবেন, ভালো লাগে। 3 ক্যাটাগরিজ মানুষ আছে আমাদের পৃথিবীতে, একটা হচ্ছে ট্যুরিস্ট, একটা হচ্ছে প্রিজনাল মেন্টালিটি, একটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, আর একটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি। প্রিজনাল মেন্টালিটি মানে যে কারাগারের মতো, মা বাবা বলছে ডিপ্লোমা করো, ডিপ্লোমা করছি, মা বাবা বলেছে বলেই করি। আর আরেকটা হচ্ছে ট্যুরিস্ট মেন্টালিটি, করছি ভালো লাগলে থাকবো, নাহলে অন্যদিকে চলে যাবো। এটা ট্যুরিস্ট, ঘুরতে গেলাম ভালো লাগছে আবার ঘুরে ঘুরে চলে আসলাম। আরেকটা হচ্ছে প্যাশনেট মেন্টালিটি, থার্ড মেন্টালিটি। তাদের সফলতা হার সবচেয়ে বেশি যারা যে কাজটি করে তারা ওই কাজটি তার ভালো লাগে। জাপানে একটা বই আছে কাইজান, লারা হার্ভে বইটা লিখেছেন। জাপানিরা কেন সফল সেখানে একটা গুণের কথা বলছে, ইকিগাই, ডু হোয়াট ইউ ক্যান ডু দ্য বেস্ট, করো যেটি তুমি ভালো জানো। এজন্য আপনি যেটি ভালো জানবেন, যেটি আপনি ভালো জানবেন সেটি যদি আপনার সার্টিফিকেট। পৃথিবীতে যত প্রেস্টিজিয়াস, যত রেসপেক্টেড প্রফেশন আছে তার মধ্যে ইঞ্জিনিয়ারদের অবস্থা সেকেন্ড অথবা থার্ড। কেউ বলে সেকেন্ড, কেউ বলে থার্ড। তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলায় পৃথিবীতে সবচেয়ে আলোচিত, গতকাল শান্তিতে নোবেল পেয়েছেন, নাম কি? নাম জানেন? মারিয়া কারোনা। শি ইজ আ ইঞ্জিনিয়ার। জানেন এটা?
জানেন কি না? জানেন না? শি ইজ ইঞ্জিনিয়ার, শিল্প ইঞ্জিনিয়ার, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার তিনি, যিনি শান্তিতে নোবেল পেয়েছে। পৃথিবীতে 109 জন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, তার মধ্যে গুটি কয়েকজন ইঞ্জিনিয়ার, অন্য সেক্টরে পায়। কিন্তু মারিয়া কারোনা তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। যদিও এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প তিনি চেষ্টা করেছিলেন, শুধু চেষ্টা না, তিনি তার ভাষণে বলেছেন, আই হ্যাভ স্টপড 7 ওয়ার্স, দ্যাটস ওয়াই আই ডিজার্ভ ইট। আমি এ পর্যন্ত 7টি যুদ্ধ বন্ধ করেছি, সেজন্য আমি এটা ডিজার্ভ করি। এবং গতকাল যখন ঘোষণা হলো, হোয়াইট হাউস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে নিন্দা স্বরূপ, যে তাকে কেন দেওয়া হয়নি, এবং কি তিনি তার সর্বশেষ যেই স্টেপ, যে পদক্ষেপ সেটি নিয়েছেন। তিনি জানেন পৃথিবীর সবচেয়ে আলোচিত যুদ্ধ হচ্ছে ইসরায়েল এবং গাজার যুদ্ধ। পুরো পৃথিবী এর বিপক্ষে অবস্থান করেছেন, শুধুমাত্র আমেরিকা নেতানিয়াহুর পক্ষে ছিলেন। নেতানিয়াহু সে ভেবেছে পুরো পৃথিবী আমার এগেনস্টে চলে যাক, কিন্তু শুধুমাত্র যদি একটি দেশ আমার পক্ষে থাকে তাহলে আমি কোনো পরোয়া করি না, সেটি তিনি করেছেন। এবং ফ্রান্সের প্রেসিডেন্ট কিছুদিন আগে বলেছেন, ম্যাক্রো, তিনি বলেছেন একমাত্র ট্রাম্পে পারে এই যুদ্ধ বন্ধ করতে পারে। ডোনাল্ড ট্রাম্প ভেবেছেন এই সুযোগ, যদি যুদ্ধ করতে পারি তাহলে তো আমার শান্তিতে নোবেল পুরস্কার নিশ্চিত। ঠিক একদিন তিনি শান্তির নোবেল পুরস্কার পাওয়ার জন্যই এটা নিয়ে কথা থাকতে পারে। কিন্তু আমি যেটা মনে করি, ইটস মাই পার্সোনাল ওপিনিয়ন, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্যই তিনি মিশরের মধ্যস্থতায় ট্রাম্পের মাধ্যমেই বন্ধ করেছেন। কিন্তু সেটি করেও তিনি শান্তিতে নোবেল পুরস্কার পাননি। এটার জন্য কষ্টদায়ক আর কি হতে পারে? তিনি আমাদের গত আমলের আপা মনে করছিলেন যে বাংলাদেশের মানুষকে গুম করে ফেলি, যা করে ফেলি, কিন্তু আমি যদি রোহিঙ্গাদেরকে আশ্রয় দিতে পারি তাহলে পৃথিবী বুঝতে পারবে আমি শান্তির দূত, তাহলে আমাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে। কিন্তু নিজের ঘরে আগুন লাগিয়ে সারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা করলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া যায় না। ডোনাল্ড ট্রাম্প সারা বিশ্বে বড়েরও মা কনেরও মা, বলে যুদ্ধ কর, আবার বলে যুদ্ধ বন্ধ কর। এটা পৃথিবীর মানুষ বুঝে গিয়েছে। খুব দুঃখজনক হলো সত্য, সেখানে এবার যে বর্বরতা, প্রায় 65,000 নিরীহ শিশু মানুষ করা হয়েছে। পৃথিবীর এত বর্বরতা, একটি শহরের 92% বিল্ডিং ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর এত বড় বর্বরতা পৃথিবীতে আর কখনো হয়নি। সেই 52% বিল্ডিং ধ্বংস করার পরেও যেখানে প্রায় 70% মানুষ মারা গিয়েছে শুধু ক্ষুধার জন্য, খাওয়ার জন্য মারা গিয়েছে, সেখানে আমাদের মুসলিম বিশ্বে যাদেরকে আমরা মনে করি মিডল ইস্ট, তাদের কোনো জনের বড় উদ্যোগ আমরা দেখি না। বরং কাতার ট্রাম্পকে প্রাইভেট জেট উপহার দিয়েছেন, কিন্তু আমরা দেখি নাই। কিন্তু ইউরোপ মানবতা দেখিয়ে দিয়েছে, স্পেন থেকে নেতৃত্ব দিয়েছে। যেই সমুদ্রের যুদ্ধজাহাজ ফ্লোরিডা, সে যুদ্ধজাহাজে আমার মনে হয় না মিডল ইস্ট থেকে কোনো জাহাজ গিয়েছে। সকল জাহাজ ইউরোপ এবং এশিয়া, সাউথ এশিয়া এদিক থেকে গিয়েছে। আমাদের বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে, কিন্তু মিডল ইস্ট থেকে আমরা দেখিনি। সুতরাং মানবতা কোনো ধর্ম দিয়ে হয় না, মানবতা সেটি ইউরোপ দেখিয়ে দিয়েছে। আজকে আমাদের ট্রাম্প তিনি পুরো বিশ্বে আগুন জ্বালিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পেলে নোবেল পুরস্কারের সম্মান আর থাকবে না, সেজন্যই তিনি পাননি। যিনি পেয়েছেন তিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ 15 বছর লড়াই করেছেন, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন প্রতি 5 বার বা 6 বার অন্তর তারা চিন্তা করে একজন মেয়েকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য চিন্তা করে। সেই কোটায়ও আমাদের বাংলাদেশ থেকেও সুযোগ ছিল। আমাদের যিনি বেগম খালেদা জি আমার খুব পছন্দের একজন মানুষ, আমরা ভেবেছিলাম ওনাকে নিয়ে
ওনাকে নিয়ে ওনার দল একটু ক্যাম্পেইন করবে, কারণ অন্য 15-20 বছর উনি ওনার জীবন গণতন্ত্রের জন্য দিয়েছেন, কারাবরণ করেছেন, মৃত্যুর দিকে ঝুঁকে গিয়েছেন, কিন্তু ওনার দল এবং ওনার কর্মী ওনাকে ডিজার্ভ করে না মনে হয় আমার কাছে। এবং ওরা কখনো আশাই করেনি, অ্যাপ্লিকেশনই করেনি যে খালেদা জিয়ার মতো ব্যক্তি যিনি 20টা বছর দেশে থেকেছেন, পালিয়ে যেতে পারতেন কিন্তু দেশে থেকেছেন গণতন্ত্রের জন্য, কিন্তু নিজে যদি নিজেকে ওন না করেন তাহলে মানুষ তো আপনাকে ওন করবে না। সেটি দুঃখজনক হলো সত্য। তারা অন্য কোনো কাজে ব্যস্ত, এই বুদ্ধিভিত্তিক কাজে আমাদের দেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল যাদেরকে বলা হয় সেটি আমরা পাইনি। দিস ইজ এ ম্যাটার টু রিগ্রেট। তারপরেও যিনি পেয়েছেন গণতন্ত্রের জন্য আমরা কংগ্রেচুলেট জানাচ্ছি। সাথে সাথে আজকে সুন্দর আয়োজন, ওরিয়েন্টেশন প্রোগ্রাম আমরা দেখতে পাই আমাদের দেশে সেলিব্রেশন প্রোগ্রাম হয় অনেক বেশি, তেল মাথায় তেল দেওয়া হয় যে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, আসেন আপনাকে সেলিব্রেট করি, কারণ তিনি তো ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছেন। কিন্তু যারা ইঞ্জিনিয়ার হবে তাদেরকে ওরিয়েন্টেশনের মাধ্যমে তাদেরকে মাথায় ঢুকিয়ে দেওয়া যে তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার মধ্যে এই কোয়ালিটিগুলো থাকতে হবে, এটি যদি থাকে তাহলে তুমি যোগ্য ইঞ্জিনিয়ার হতে পারবা। সে আমরা দেখি, আপনারা দেখেন কিনা, বর যখন প্রথম বিয়ে করতে যায়, বর কিন্তু কবুল বলার আগেই তাকে সেলিব্রেট করা হয়, দেখেছেন কিনা? আপনারা বিয়ে করেননি কিন্তু দুলার সাথে তো গিয়েছেন নাকি? দেখেন নাই? গলার মালা দিয়ে গেটে বরণ করে নেওয়া হয়। কেন বলা হয়? ইউ আর গোয়িং টু বি গ্রোম, তুমি হতে যাচ্ছ, তোমাকে কংগ্রেচুলেট জানাচ্ছি, কিন্তু এটার অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেটা মাথা রাখতে হবে। এই জন্য শুরুতে কংগ্রেচুলেট জানানো হয়। আজকে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে কংগ্রেচুলেট জানানো হচ্ছে যে আপনি ইঞ্জিনিয়ার হতে যাচ্ছেন, এই গুণগুলো যদি আপনার থাকে তাহলে আপনি সঠিকভাবে একজন যোগ্য, বাংলাদেশের জন্য একজন যোগ্য প্রকৌশলী আপনি হতে পারবেন। চায়না একটা কথা বলেন, তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, আর তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে তুমি মানুষ চাষ করো। আজকে মানুষ চাষ করার জন্য অ্যাডভান্টেক্স যে চমৎকার ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা একটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। আপনারা এখানে যারা আছেন, আমি আপনাদেরকে আপনারা জীবনের মানে আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষের দিকে, আমি মনে হয় আমি একমাত্র ব্যক্তি যিনি আই ডোন্ট বিলং টু ইঞ্জিনিয়ার। এখানে যারা আছেন সবাই ইঞ্জিনিয়ার, এখানে সামনে যারা আছেন সবাই ভাবি ইঞ্জিনিয়ার। ভাবি মানে ভাবি ইঞ্জিনিয়ার আর কি, হবু ইঞ্জিনিয়ার। আপনারা ভাবেন না যে আমরা ভাবি হয়ে গেলাম কেন, ভাবিও আছে। আচ্ছা যাক, আপনারা হবু ইঞ্জিনিয়ার, শুধু আমি একমাত্র ইঞ্জিনিয়ার না। তারপরেও আপনাদের এখানে কথা বলতে আসছি, কিন্তু কারণ হচ্ছে আমি আসলে আমাদের নাজবুল ভাই উনি মেট্রো রেলের ইঞ্জিনিয়ার, মানে আমি আমার শত আমার ক্যারিয়ারে আমি শত ইঞ্জিনিয়ার আমার ক্লায়েন্ট ছিল, সেজন্য ইঞ্জিনিয়ারের কিছু ভাষা আমি বুঝি, কিছু বিষয় আমি বুঝি। নাজবা অলসো আমার ক্লায়েন্ট। হ্যাঁ, আপনাদের অনেক ইঞ্জিনিয়ার আমার কাছে এসেছেন এবং আমি অনেকগুলো বড় ফার্ম, ব্যবসায়িক বড় ফার্মের লিগ্যাল অ্যাডভাইজার। এজন্য আমার জানা আছে আপনাদেরকে সেই জায়গা থেকে বলা হয় যে পৃথিবীকে সবচেয়ে সুন্দর দেখা যায় পৃথিবীর উপর থেকে। থিঙ্ক আউটসাইড ফ্রম দ্য বক্স, বক্সের বাইরে থেকে আপনি বক্সের ভিতরটা খুব জাজমেন্ট করা খুব সহজ হয়।